শিবানন্দ বাবা একজন মহাপুরুষ ছিলেন, সদ্গুরু ছিলেন, ভক্ত বৎসল ছিলেন, ভক্তপ্রাণ ছিলেন। ভক্তদের জন্য তিনি কি না করতে পারতেন। তার বহু ভক্তের মধ্যে বিশেষভাবে উজ্জ্বল হয়ে আছে আমরা যাকে মামনি দি বলি, বা কেউ মামনি মাসি বলে, বাবা ডাকতেন মামনি। তার নাম ছিল, ছোটোবেলায় ডাকত উষা বলে, আর ভালো নাম শিপ্রা দেবী। কিন্তু বাবা মামনি বলে ডাকতেন বলে ভক্তরাও সবাই তাকে মামনি বলেই ডাকত। যারা কাছাকাছি বয়সী, যারা ছোট, তারা কেউ দিদি বলতো, কেউ মাসি বলতো। এই মামনি কি করে এলেন বাবার কাছে, বা এই যে বাবার কাছে এত বছর তিনি থাকলেন, সেটা কিভাবে সম্ভব হলো, এটা আমাদের কাছে অনেকেরই জানার কৌতূহল। মামনি খুব ছোট বয়সেই বাবার কাছে এসেছেন। এর পিছনে হচ্ছে মামনির মা, তিনি হচ্ছেন আশালতা দেবী। মামনি এবং তার দিদি এবং অন্যান্যদের নিয়ে তিনি থাকতেন ডিব্রুগড়ে। আর তার অভ্যাস ছিল অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরে যাওয়া। তো এই অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরে যেতেন, এবং সেই সময়টায় এই 60-এর দশকে, 70-এর দশকের শুরুতে বা 60-এর দশকের শেষে বাবা কিন্তু কামাখ্যা মন্দিরের শ্মশানে, তারপরে কামেশ্বর শিব মন্দিরে বহু বছর ছিলেন এবং সাধনা করতেন সেখানে তিনি। তখন তার মাথায় বিরাট জটা, বিরাট বড় বড় চুল, তার গলায় রুদ্রাক্ষের মালা, হাতে রুদ্রাক্ষের মালা, লাল কাপড় পরতেন এবং চেহারা ছিল অনেক বিশাল। তো আশালতা দেবী এই অম্বুবাচীর সময় কোনো এক বছরে, সম্ভবত সেটা হয় 60-এর দশকের শেষ হয় বা 70-এর দশকের প্রথম দিকে, তিনি বাবাকে দর্শন করেন প্রথমবার। এবং বাবাকে দর্শন করেই, বাবার কথাবার্তা শুনে এবং বাবার কার্যক্রম দেখে তিনি কিন্তু মুগ্ধ হয়ে যান। সেই সময় বাবার একটা কার্যক্রম ছিল সাধনা ছাড়াও। তখন এই অম্বুবাচীর সময়ে যে এখন যেমন সেবা দেওয়া হতো, তখন কিন্তু সেসব সেবার প্রচলন ছিল না, এবং লোকে অনেক কষ্ট করে সিঁড়ি বেয়ে বেয়ে এই কামাখ্যা মন্দিরের উপরে উঠতেন। তো বাবার যে সেবার মনোবৃত্তি, বাবা ঠিক করলেন যে ওই সিঁড়ির পাশে যেখানে কোনো এক জায়গায় তিনি জল নিয়ে বসতেন এবং খিচুড়ি নিয়ে বসতেন। সেই সময় কি হতো, প্রসাদ পেতে পেতে 3টের পরে অনেক দেরি হয়ে যেত। ভক্তরা ক্ষুধার্ত থাকতো এবং তারা ওই জল পিপাসাগ্রস্ত হতো, কারণ অতখানি সিঁড়ি বেয়ে ওঠা। তো বাবা তাদের একটু জল দিতেন, খিচুড়ি প্রসাদ দিতেন, সেবা দিতেন এইভাবে। তো এইসব দেখে এবং বাবার সাধনা ইত্যাদি সম্পর্কে পরিচিত হয়ে আশালতা দেবী খুবই বাবার কাছে আকৃষ্ট হন এবং বাবার কাছে দীক্ষা প্রার্থনা করেন। বাবা তার মনোবাঞ্ছা পূর্ণ করেন, তাকে দীক্ষা দেন। আরেকটি তার মনোবাঞ্ছা হলো, বাবা যেন ডিব্রুগড়ে একবার তাদের বাড়িতে আসেন। বাবা বললেন হবে, একবার যাব। বললেন একবার আমি পরশুরাম কুণ্ডে আমি যাই, যখন পরশুরাম কুণ্ডে একবার যাব, ফেরার পথে তোমার বাড়িতে আমি যাব। এইরকমভাবে বাবা 1972-73 সাল নাগাদ হবে হয়তো, তখন বাবা ওই পরশুরাম কুণ্ড থেকে ফেরার পথে মামনিদের বাড়িতে, আশালতা দেবীর বাড়িতে আসেন। এবং সেখানে মামনিকে যখন বাবা দেখেন, মামনি কিন্তু একটা কঠিন রোগগ্রস্ত ছিলেন এবং তার বয়স তখন ওরকম 10-11 বছর বা 9-10 বছর কিছু একটা হবে। ক্লাস 4-এ পড়তেন তিনি, হয়তো 71 সাল নাগাদ গিয়েছিলেন বাবা তাদের বাড়িতে। তো বাবা গিয়ে পৌঁছতে মামনি কিন্তু বাবার প্রতি ভীষণভাবে আকৃষ্ট হলেন।
জন্ম জন্মান্তরের সংস্কার যে টান থাকে সেই টানের ফলেই মামনির বাড়িতে আরও তো ছিল, তার দিদিও ছিল, কিন্তু মামনি ভীষণভাবে আকৃষ্ট হলেন এবং বাবার ওষুধ বা চিকিৎসায় মামনি কিন্তু অনেক সুস্থ হলেন। কিন্তু মামনির সঙ্গে যে আকর্ষণ, যে মামনির বাবার প্রতি যে প্রীতি, সেটা কিন্তু দিন দিন ভীষণভাবে বর্ধিত হলো। বাবা তো এরকম ডিব্রুগড় থেকে ফিরে চলে গেলেন, গৌহাটিতে তিনি মাঝে মধ্যে থাকতেন, ডিব্রুগড়ের মধ্যে মধ্যে আসতেন, বিভিন্ন জায়গায় তিনি যেতেন আসামের। তো একবার এরকম, তখন মামনির হয়তো 14 বছর এরকম হবে, 14 বছর মতো হবে। বাবা তখন গুয়াহাটিতে এক বাড়িতে ছিলেন। গুয়াহাটিতে বাবা এই সময় উকিল পরমানন্দ চৌধুরীর বাড়ি থাকতেন, আরও কিছু কিছু বাড়ি ছিল যেখানে থাকতেন। তো বাবার কাছে আসার জন্য তখন মামনি কী করলেন, খুবই কান্নাকাটি করলেন যে আমি বাবার কাছে যাব গুয়াহাটিতে। তখন নিরুপায় হয়ে তার মারা তাকে তুলে দেয় ট্রেনে, এবং সে কিন্তু গুয়াহাটিতে একা নেমে রিক্সা ধরে একটি বাড়িতে, যে ঠিকানাটা ছিল তার কাছে, চলে যায়। সেখানে গিয়ে দেখে বাবা তো নেই, বাবা চলে গেছে দিল্লি, 3 দিন পরে আসবে। যাই হোক, মামনি বাবার কাছে, তার কাছে যে নাম্বার, বিভিন্ন নাম ছিল, সেই নামে এক ভক্তের বাড়িতে মামনি থাকলেন 3 দিন। তারা থাকতে দিল মামনিকে। বাবা এসে তো অবাক দেখে, 3 দিন পরে মামনিকে দেখে নিশ্চয়ই খুশিও হয়েছিলেন যে মামনির তার প্রতি এত শ্রদ্ধা প্রীতি দেখে। যাই হোক, মামনিকে আবার বাবা গৌহাটিতে দিয়ে আসেন। এরপরে কী হলো, বাবা ডিব্রুগড়ে বহুকাল ছিলেন। ডিব্রুগড়ে বাবা শ্মশানেও থাকতেন, লাচিত নগরে একটা বাড়িতে, ভুতুরে বাড়িতে থাকতেন। এই সময় সুবিধা হয়েছিল, মামনি বাবার কাছে যেতে পারতেন। এবং মামনি তখন ছোটো, ওই 14-15 বছর বয়সে, তখন সে কী করতো, বাবার তখন সেবা দিতেন। মামনি তখন শুধু খিচুড়িটা রান্না করতে পারতো। মামনি বলতেন যে আমি খিচুড়ি রান্না করতাম, আর সেই খিচুড়ি দিয়েই সেবা দেওয়া হতো আগত ভক্তদের, দুস্থ দরিদ্র মানুষদের। এইভাবে মামনিরও সেবা প্রবৃত্তি বাবা জাগিয়ে দিলেন, আর বাবার প্রতি ভালোবাসা টান তো তার ছিলই। এইভাবে ডিব্রুগড়ে বাবা যখনই আসতেন, মামনি কিন্তু খুব বাবার সঙ্গ করতেন, খুব আনন্দে থাকতেন। এরপরে যেটা হলো, 1977 সালে বাবা এই যে 17 বছর তিনি উত্তর পূর্বাঞ্চলে কাটালেন, মানুষের সেবা করলেন, বিভিন্ন বাড়িতে বাড়িতে থাকলেন, তার তখন ইচ্ছা হলো বাবার যে এবার আমি একা থাকব, আমি বৃন্দাবন যাব। তো বাবা তো তখন সেই চুল দাড়ি সমস্ত মুড়িয়ে তিনি বৈষ্ণব বেশ ভেগ ধরে তিনি রুদ্রাক্ষের মালা সব করে ফেললেন, শুধু তুলসী মালা আর মাথা কামানো শিখা, সেই নিয়ে তিনি তো আগে টাকা ধরতেন না, কারণ তার বিভিন্ন ফ্যামিলির সঙ্গে থাকতেন, সেরকম প্রয়োজন কিছু হতো না। বিদেশেও তিনি ওইভাবেই ঘুরেছেন 1925 থেকে 1959 অবধি। এইবার প্রথম টাকা ধরার প্রয়োজন হলো, কোনো ভক্ত, বিশেষ করে নমিতা দাস, তার কিছু তিনি অর্থ সংস্থান করতেন বাবার, এবং বাবা প্রথম গেলেন নিহারঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, গৌহাটির এক ভক্ত, তিনি রামকৃষ্ণ মিশনের শিষ্য ছিলেন, বাবারও বিশেষ অনুভূতি ছিলেন, তার সঙ্গে তিনি চলে গেলেন বৃন্দাবন। এবং বৃন্দাবনে গিয়ে বাবা একাই থাকতেন। এদিকে মামনির তো ভীষণ মন খারাপ, তিনি অস্থির হয়ে পড়লেন বাবাকে না দেখে। তার তখন হয়তো 16-17 বছর বয়স হবে, আনুমানিক সমস্তই, কারণ সেভাবে তো কিছু জানা যায় না। তখন সে কান্নাকাটি জুড়ে দিল, বাধ্য হয়ে কী করবে, মামনির মা তাকে গৌহাটির ট্রেনে তুলে দিলেন। গৌহাটি থেকে নেহার ভট্টাচার্য তাকে আবার লখনৌর ট্রেনে তুলে দিলেন। একা একটি মেয়ে, অত কম বয়সের মেয়ে, 16 বছরের একটি মেয়ে, সে বাবার এক অমোঘ আকর্ষণে সে একা চলে গেল। কোনো দিন সে বাইরে বেরোয়নি, গৌহাটি অবধি তার একবার এসেছিল। এবারে সে লখনৌ থেকে ট্রেন পরিবর্তন করে সে মথুরা গেল, মথুরা থেকে আবার রিক্সা বা কোনো অটো তখন যা ছিল, বা বাসে করে তিনি বৃন্দাবন গেলেন।
বৃন্দাবন থেকে বাবা তখন থাকতেন রাধারমন ঘেরায়, সেখানে রিক্সা করে পৌঁছলো মামনি। বাবা তো দেখে অবাক, তখন তো আর এত ফোনও ছিল না, চিঠিপত্রেরও ব্যবস্থা ছিল না, একমাত্র টেলিগ্রাম করতো মানুষ দরকার হলে। মামনিকে দেখে তো বাবা ভীষণ অবাক। যাই হোক, সঙ্গে সঙ্গে চিন্তা করলেন তার পৌঁছ সংবাদ তো বাড়িতে দিতে হবে, বাড়ির লোকেরা খুব চিন্তিত। বাবা টেলিগ্রাম করলেন তার বাড়িতে যে মামনি ভালোভাবে পৌঁছেছে। তারপরে বাবা মামনিকে নিয়ে বোঝালেন তাকে। কিছুদিন থাকার পরে মামনিকে বাবা নিজে নিয়ে গিয়ে আবার ডিব্রুগড়ে তার বাড়িতে পৌঁছে দিলেন। ডিব্রুগড়ে পৌঁছে দেওয়ার পরে মামনি তো সেখানে থাকলেন, বাবা আবার চলে গেলেন গৌহাটি। তখন মামনি কিছুদিন পরে মামনি দাঁত তুলেছিল, দাঁত তোলার পরে খুবই রক্তক্ষরণ হতে থাকলো, কিছুতেই রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। তখন আবার বাবাকে খবর দেওয়া হলো, বাবা এরকম মামনির তো খুবই শরীর খারাপ, মামনির তো দাঁত তুলেছে, রক্তক্ষরণ হচ্ছে, তাহলে কি হবে মামনির? মামনি তো মরে যাবে এইভাবে রক্তক্ষরণ হলে। বাবা বললেন গুয়াহাটিতে নিয়ে আসো তাকে। তারপরে মামনিকে আবার সেই গুয়াহাটিতে নিয়ে গেল। বাবা তাকে ইঞ্জেকশান দিলেন এবং ধীরে ধীরে রক্ত পড়াও বন্ধ হয়ে গেল, মামনি সুস্থ হয়ে উঠল। এইবার মামনির ভাগ্য বাবার সঙ্গে এমনভাবে জড়িয়ে গেল, মামনির এমন আগ্রহ, ঐকান্তিক আগ্রহ, গুরুভক্তি। ইতিমধ্যে মামনি দীক্ষাও নিয়েছে বাবার কাছে। তো বাবা আর তাকে না করতে পারলেন না, সবার সম্মতিক্রমে মামনি বাবার সঙ্গে চলল বৃন্দাবন। বৃন্দাবনে এসে মামনির জন্য বাবা কিন্তু স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। ওখানে হিন্দি মিডিয়ামে পড়াশোনা মামনি পড়তেন, তো রান্নাবান্না ইত্যাদি বাবার সেবা করতেন এবং পড়াশোনাও করতেন, কিছুটা পড়েছিলেন তিনি কিছুটা। এর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা যে ছোটোবেলায় মামনিকে এক বাবার জিজ্ঞেস করেছেন বা প্রথম দিকেই যে তুমি হিন্দি জানো? তো মামনি হিন্দি বই দেখিয়ে বলেছিল হ্যাঁ আমি হিন্দি জানি। তো তার সঙ্গে এই যোগসূত্রটা খুব চিন্তা করার বিষয় যে বাবা কি তখনই জানতেন যে মামনি ভবিষ্যতে হিন্দি বেল্টে বাবার সঙ্গে থাকবেন, তাই কি জিজ্ঞেস করেছিলেন তুমি হিন্দি জানো? হতে পারে। এইখানে মামনি এবার বাবার সঙ্গে, বাবা 2 বছর বৃন্দাবনে ছিলেন, মামনি বাবার সেবা করতো, স্কুলে পড়তো। এবং মামনির বয়স যখন আরেকটু বেশি হলো তখন কিন্তু বাবা তাকে বিয়ের জন্য চিন্তা করেছিলেন যে তোমার বিবাহ দেব, কিন্তু মামনি একেবারে রাজি নয়, বলছে না আমি কিছুতেই বিয়ে করব না। তো পড়াশোনাও কিছুটা করলেন কিন্তু খুব বেশি অগ্রসর হতে পারলেন না। তারপর 2 বছর বাদে তো বাবা বৃন্দাবন ছেড়ে বেনারস চলে এলেন। তো পড়াশোনা আর তো হলো না, বৃন্দাবনে যেটুকু করেছিলেন হয়তো ক্লাস 9-10 অবধি পড়েছিলেন। তারপরে এই যে বেনারসে বাবা চলে এলেন, বেনারসে আসার পরে মামনির কিন্তু বাবার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় প্রথমে থাকতেন ভাড়া বাড়িতে এবং বাবার সেবা খুবই সুন্দরভাবে করতেন। আর পরবর্তীকালে বাবার যখন এই 25/11-10 এইখানে বাবার ফ্ল্যাটটা হলো, বাবারই ভক্তদের ঐকান্তিক আগ্রহে এই ফ্ল্যাটের মধ্যে বাবা যখন থাকতে শুরু করলেন, তার পরবর্তীকালে বিভিন্ন জায়গা থেকে বাবার এই যে পার্মানেন্ট একটা ব্যবস্থা হলো থাকার, এবং এইটাই বাবার 1979 থেকে এই 2025 অবধি বাবার দেহত্যাগ অবধি এখানেই বাবা ছিলেন। এবং এখানে শত সহস্র ভক্ত বাবার কাছে যেতেন। পরবর্তীকালে 25/10 উল্টো দিকে 25/11 ফ্ল্যাটটাও বাবার ভক্তদের ইচ্ছায় সেটিও বাবার কাছে আসে এবং ভক্তরা প্রথম দিকে 25/10 থাকতেন ফ্ল্যাটে, পরবর্তীকালে 25/11 ফ্ল্যাটে থাকতেন। এবং এখানে মামনি কিন্তু ভক্তদের প্রচুর সেবা করেছে, দরিদ্র মানুষদের প্রচুর সেবা করেছে। এবং এখনও বাবার এই যে সেবা কার্য চলছে বাবার অন্তর্ধানের পরে, তাতেও মামনি একটি প্রধান স্তম্ভ হিসেবে রয়েছেন। বিভিন্ন জায়গায় পুরীতে, নবদ্বীপে, বাঁকুড়ায় দানের বাবা মামনি উপস্থিত থাকেন। বেনারস তো প্রতি শনি মঙ্গলবার করে দান হয়, সেখানে তো মামনি থাকেনি, বৃন্দাবনে ইত্যাদি জায়গায়। এবং ভক্তরা মামনিরকে তারা শ্রদ্ধা করে এবং ভক্তরাও তার নির্দেশ অনুযায়ী বাবার সেবা কার্য, বাবার কার্যগুলো
চালিয়ে নিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও মামনি এইভাবেই যেমন বাবাকে সেবা করেছেন, ভক্তদের সেবা করেছেন, ভক্তদের মাঝে থেকে ভক্তদের গাইড করে তিনি নিয়ে যাবেন বলেই আমাদের বিশ্বাস। বাবার চরণে শতকোটি ধন্যবাদ, প্রণাম। মামনিকে প্রণাম জানিয়ে শেষ করছি। প্রণাম।